কেমন হতো যদি তুমি এমন এক রুমের সন্ধান পেতে যেখানে যা উইশ করতে তাই পেয়ে যেতে? তাহলে খুব মজা হতো, তাই না? এক দম্পতি ঠিক এমনই এক রুমের সন্ধান পায় আর তারা তাদের জীবনের সকল ইচ্ছাগুলো পূরণ করতে থাকে, কিন্তু তাদের চাওয়ার সীমা এমন এক পর্যায়ে চলে যায় যা তাদের জীবনকে করে তোলে নরকময়। কি ছিল সেই চাওয়া আর শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল তাই নিয়ে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির নাম দ্য রুম। 2019 সালে মুক্তি পাওয়া এই থ্রিলার সাইফাই হরর মুভিটি এত টুইস্ট ও টান উত্তেজনায় ভরা যে তুমি এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করতে পারবে না। তাই আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কেট এবং ম্যাট নামের এক কাপলকে দেখতে পাই যারা শহর থেকে দূরে এক স্থানে বাড়ি কিনেছে। বাড়িটি একদম নিরিবিলি জায়গায় আর এর আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। কেট খুব খুশি হয় যে অবশেষে সে তার ফ্যামিলি বন্ডিং করার জন্য একটি নতুন বাড়ি পেয়েছে। সেখানে উঠে কেট ও ম্যাট তাদের ঘর গোছানো শুরু করে দেয়। বাড়িটা ছিল বেশ পুরানো, তাও প্রায় 60-70 বছর আগের তো হবেই, তবুও তারা তাদের নিজেদের মতন করেই তা সাজাচ্ছিল। পুরানো সকল জিনিসপত্র সরানোর সময় কেট দেখতে পায় একটি পাখি ফ্লোরে পড়ে মরে আছে। কেটের মন খারাপ হয়ে যায়, তাই সে পাখিটিকে বাইরে নিয়ে আসে কবর দেওয়ার জন্য। কিন্তু একটু আনমনা হয়ে অন্যদিকে তাকাতেই কেট দেখতে পায় পাখিটি সেখান থেকে পুরোই গায়েব হয়ে গিয়েছে। কাহিনী কি? কিছুক্ষণ আগেই তো পাখিটা মরে এখানে ছিল, আর এখন হঠাৎ কোথায় গেল? এদিকে ম্যাট পুরাতন জিনিসপত্র ঘাটতে ঘাটতে এক অদ্ভুত জিনিসের দেখা পায়। সেটা দেখতে অনেকটাই চাবির মতো, কিন্তু এত বড় তালা তো এই বাড়ির কোথাও নেই। তাই সে বেশি কিছু চিন্তা না করে চাবিটি ফেলে দেয়। এছাড়াও সে পুরো বাড়ির সকল পুরাতন আসবাবপত্র জানলা দিয়ে ফেলে দিতে শুরু করে, কারণ সিঁড়ি দিয়ে নামাতে গেলে তো মেলা কষ্ট হয়ে যাবে তার। এরপর উপরে উঠে ম্যাটের নজর একটি দেওয়ালে আটকে যায়। সেই দেওয়ালটি একটি কাগজ দিয়ে আটকানো ছিল আর তার মধ্যে সে একটি গর্ত দেখতে পায়। পরে ম্যাট আরো ভালো করে খোঁজার জন্য পুরো কাগজটি তুলে ফেলে সে দেখতে পায় একটা বড় দরজা আর সেখানে একটি গর্ত আছে চাবি ঢোকানোর। ম্যাটের তখন খেয়াল হয় কিছুক্ষণ আগে যে সে চাবিটি পেয়েছিল হয়তো সেটাই এই দরজার চাবি, কিন্তু কেন এমন একটি রুমকে এখানে লুকিয়ে রাখা হয়েছিল সেটা তার মাথায় ঢুকছে না। পরে ম্যাট নিচে গিয়ে সেই চাবিটি খুঁজতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তা পেয়ে যায়। অনেক আগ্রহ উৎসাহ নিয়ে ম্যাট সেই চাবি দিয়ে ওই দরজাটি খুলতে থাকে। ততক্ষণে কেট সেখানে উপস্থিত হয় আর দরজা খোলার সাথে সাথেই তাদের রুমের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে দেয়। ম্যাট ভাবে যে হয়তো তাদের বাড়ির কারেন্টের লাইনে কোনো সমস্যা আছে, তাই সে ইলেকট্রিক মেকানিককে ডাকার জন্য সেখান থেকে চলে আসে। এরপর রাতে কেট আর ম্যাট আরামায়েশ করতে থাকে তাদের নতুন বাড়িতে। তারা বেশ এনজয় করছে এই নতুন বাড়ি, কিন্তু হঠাৎই তাদের উপরতলায় শব্দ হতে থাকে। বাড়িটা বেশ ছমছমে, তাই ম্যাট ভয় পেলেও কেট তাকে বলে আরে না তেমন কিছু না, হয়তো বাতাসে কিছু একটা পড়ে গিয়েছে। তারা আর সেদিকে খেয়াল না করেই রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ম্যাট তার কাজে বসে যায়। সে মূলত একজন আর্টিস্ট, ছবি আঁকা এখন তার নেশা এবং পেশা দুটোই। কাজ করতে গিয়ে হঠাৎ কি মনে হলে ম্যাট আবারও সেই রুমের মধ্যে যায়। সেখানকার দেওয়ালগুলো তার কাছে বেশ অদ্ভুত লাগছে। তখনই একজন ইলেকট্রিশিয়ান আসে ইলেকট্রিক লাইন ঠিক করার জন্য। ম্যাট তাকে বাড়ির নিচে মেইন ইলেকট্রিক রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে এই ইলেকট্রিক মিস্ত্রির মাথা তো পুরাই আওলায় যায়। এমন পুরানো আর জটিল এক ইলেকট্রিক তারগুলো সে তার জীবনে কখনোই দেখেনি। কাজ শেষ করে যাওয়ার সময় সেই ইলেকট্রিশিয়ান বলে যাক অবশেষে অনেকদিন পর এই বাড়িটি বিক্রি হলো কোনো নতুন মালিকের কাছে। আগের মালিক কে ছিল সেটা ম্যাট জানতে চাইলে ওই ইলেকট্রিশিয়ান জানায় 1975 সালে এই বাড়িতে আগে যে মালিক থাকতো তাদেরকে এক অজানা ছেলে খুন করে। সেই ছেলে কেন খুন করে সেটা আজও রহস্য হয়ে রয়েছে, আর এরপর থেকেই আর কেউ এই খুনে বাড়িকে কেনেনি। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিন্তু ম্যাট তো এসব জানতো না। বাড়ি কেনার সময় অনেক কম দামে পেয়েছিল বলে সে সুযোগ বুঝে এই বাড়িটি কিনেছে, কিন্তু এটা যে হন্টেড বাড়ি তা জানলে সে কোনোদিনই সেই বাড়ি কিনতো না। ম্যাট এবার ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করে দেয় সেই মার্ডার সম্পর্কে। সেখান থেকে সে জানতে পারে যে এক দম্পতিকে জন ডো নামের একজন বেওয়ারিশ লোক খুন করে, আর সাজা হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই সব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ম্যাট অনেক চিন্তায় পড়ে যায়, আর তখনই সে ওই খুনির ছবি আঁকা শুরু করে দেয়। অনেক রাত ধরে ছবি এঁকে ম্যাট ক্লান্ত হয়ে গেলে এক বোতল ব্র্যান্ডি নিয়ে ভুলে সেই রুমের মধ্যে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ব্র্যান্ডির বোতল শেষ হয়ে যায়। তখন ম্যাট বলে ওঠে উফ আমার আরও এক বোতল ব্র্যান্ডি চাই। এই কথা বলা মাত্রই সেখানকার লাইটগুলো কাঁপতে শুরু করে, আর হুট করে তার সামনে একটি ইনটেক ও নতুন ব্র্যান্ডির বোতল উপস্থিত হয়। এটা দেখে তো ম্যাট ভূত দেখার মতো লাফিয়ে ওঠে। সে নিজেকে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কি করে সম্ভব। সে যা চাইলো সেটাই চলে এলো তার কাছে। তখন সে বুঝতে পারে যে এটা যেন তেন কোনো রুম নয়, এটা হলো ইচ্ছা পূরণকারী একটি রুম।
সারা রাত ধরে ম্যাট এই রুমের কাছে বিভিন্ন জিনিস চেয়ে পরীক্ষা করতে থাকে আর সকালে কেট ঘুম থেকে উঠে দেখে ম্যাট সেই রুমে বসে রয়েছে। কেটকে দেখে ম্যাট কিছু মারাত্মক দুর্লভ পেন্টিং নিয়ে এসে বলে, দেখো আমার কাছে পৃথিবীর সব দামি পেন্টিং আছে। কেট তো কিছুই বুঝতে পারছে না ঘটনা কি। পুরো রুমে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র দিয়ে ভরা। ম্যাট তখন কেটকে বলে, তোমার মনে যেটা চাই সেটা একবার এই রুমের ভিতরে চেয়ে দেখো। কেট বলে, তুমি কি এখনো মাতাল হয়ে আছো নাকি? ম্যাট বলে, আগে তো চেয়েই দেখো। তখন কেট $1000 চাই। সাথে সাথে সেখানে $1000 পেয়ে যায় ম্যাট। এটা দেখে তো কেট পুরাই থ বনে যায়। তখন আবার পরীক্ষা করার জন্য সে এবার $1 মিলিয়ন চায়। আর এবারও সেই রুম তাকে $1 মিলিয়ন উপহার দেয়। এই সব দেখে কেট এবার অনেক ভয় পেয়ে যায় আর রুম থেকে বের হয়ে চলে যেতে চায়। সে ম্যাটকে বলে, আমার কেন জানি এটা ভালো লাগছে না, নিশ্চয়ই এটা কোনো একটা ট্র্যাপ। তখন ম্যাট তাকে আশ্বস্ত করে বলে, আরে এমন কিছুই না, এটা একটা জাদুর রুম, এখানে আমরা যা যাবো তাই পাবো। এত টেনশন না করে আসো আমাদের এই লাইফটা আমরা উপভোগ করা শুরু করি। কেট তার কথা শুনে সাহস ও লোভ দুটোই পেয়ে যায় আর এরপর তারা তাদের ইচ্ছাগুলো পূরণ করা শুরু করে দেয়। মোনালিসার পেন্টিং থেকে শুরু করে সব দামি দামি পেন্টিং দিয়ে ম্যাট পুরো বাড়ি সাজিয়ে ফেলে। তারা দুজন কারি কারি ডলার চায় আর সেই রুম তাদেরকে চাওয়ার মাত্রই ডলার দিতে থাকে। দামি পোশাক থেকে শুরু করে দামি খাবার সব মুহূর্তেই তারা পেয়ে যেতে থাকে। ম্যাট এবার হাজারো হীরা জহরত দিয়ে কেটকে ভরিয়ে দেয়। তারা এত ডলার বানিয়ে ফেলে যে ম্যাট তো ডলার ছিঁড়েই তার ড্রিঙ্কস দিয়ে খাওয়া শুরু করে দেয়। এভাবেই তাদের ফ্যান্সি জীবন চলতে শুরু করে। তারা নিজেদের সকল শখ আহ্লাদ পূরণ করতে থাকে সেই রুমের মাধ্যমে। যখন যা মন চাইতো তাই পেয়ে তারা একদম বাচ্চাদের মতন হয়ে যেতে থাকে। আর হুট করে এত কিছু পেয়ে ম্যাট আর কেট একদম পাগলের মতন আচরণ শুরু করে দেয়। এরপর একদিন সকালে দেখা যায় তাদের পুরো রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে দামি খাবার, ড্রেস, গহনা। কিন্তু কেটকে এবার আমরা অনেক বিষণ্ণভাবে দেখতে পাই। আসলে তাদের যা যা খাস ছিল সব মিটে গেছে, এখন আর কিছুই তার ভালো লাগছে না। এই কয়েকদিনে তারা তাদের সকল শখ একবারেই শেষ করে দিয়েছে, তাই এখন তারা পুরো ফ্রাস্ট্রেশনে চলে এসেছে। ম্যাট তা বুঝতে পেরে কেটকে বলে, আমাদের একটা বেবি নেওয়া উচিত, কারণ বাচ্চা কাচ্চা ছাড়া কোনো ঘরই স্বয়ংসম্পূর্ণ হয় না। এটা শুনে কেট অনেক রাগ করে, কারণ এর আগেও কেট 2বার বাচ্চা কনসেপ্ট করেছিল, কিন্তু শারীরিক জটিলতার কারণে সেগুলো জন্মের আগেই নষ্ট হয়ে যায়। ফলে কেট অনেক ফোবিয়ার মধ্যে ছিল নতুন বাচ্চা নিতে। সে আর বাচ্চা নিয়ে তাকে নষ্ট করতে চায় না। কিন্তু ম্যাট তাকে অভয় দিতে থাকে আর বলে, দেখো এবার সব ঠিকঠাক হবে। কিন্তু কেট কোনোভাবেই তার কথা মানতে নারাজ। তখন ম্যাট হাল ছেড়ে দিয়ে বাইরে চলে আসে ঘুরতে, আর এই সুযোগে কেট এক শয়তানি বুদ্ধি নিজের মধ্যে পাকাতে থাকে। কেট এবার সেই রুমের কাছে নিজের একটি বাচ্চা চেয়ে বসে আর রুম তাকে একটি সুন্দর বাচ্চা উপহার দেয়। ম্যাট বাইরে থেকে ফিরে এসে দেখে কেট এই প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে একটি বাচ্চা নিয়ে এসেছে। সে প্রচণ্ড রাগ করে। ম্যাট বলে, এটা অন্যায়, এভাবে প্রকৃতির বিরুদ্ধে বাচ্চা নেওয়া আমাদের মোটেও উচিত হয়নি। আমরা চেয়েছি আমাদের বাচ্চা, কিন্তু এটা তো আমাদের বাচ্চা না। আমি এই বাচ্চাকে কোনোভাবে রাখতে দেব না। তুমি একে যেভাবে নিয়ে এসেছো সেভাবে ফেরত দিয়ে এসো। কেইটও বুঝতে পারে যে কাজটা আসলে সে ভুল করে ফেলেছে, তাই দুজন মিলে সেই রুমের মধ্যে যায় বাচ্চাটাকে আবার ফেরত দেওয়ার জন্য। কিন্তু ফেরত দেওয়ার সময় বাচ্চার কান্না দেখে ম্যাট আর কেইটের হৃদয় বাচ্চাটির জন্য মায়া জন্মানো শুরু করে দেয়। তাই তারা সে বাচ্চাটাকে ফেরত না দিয়ে পালতে শুরু করায়। পরের দিন ম্যাট ভাবতে থাকে যে কেন এই বাড়িটিতে খুন হয়েছিল আর কেই বা এই খুনি যার পরিচয় আজ পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। তাই ম্যাট এই রহস্য উদ্ঘাটনের জন্য সেই হসপিটালে চলে যায় যেখানে জন ডো নামের সেই কিলার ছিল। সেখানে জনের সাথে ম্যাটের দেখা হলে সে জানায় সেই বাড়িটি সে এখন কিনে নিয়েছে। এটা শুনে জন বলে, আমি তো তোমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। খুব মজায় আছো তাই না? দামি কাপড়, দামি খাবার, মদ, মেয়ে মানুষ, যা চাচ্ছ তাই পাচ্ছ নাকি? এবার তোমার জীবনে সবচেয়ে বড় বিপদ ঘটতে যাচ্ছে সামনে। তাই আর দেরি না করে এই বাড়ি ছেড়ে যত দূরে চলে যাওয়া যায় চলে যাও, না হলে নিজেদেরকে বাঁচাতে পারবে না। এই সব শুনে ম্যাট বলে, তুমি কেন তাদেরকে খুন করেছিলে? জন বলে, এটা ছাড়া আমার বের হওয়ার আর কোনো উপায় ছিল না। এবার ম্যাট সেখান থেকে বাড়ি আসার জন্য রওনা দেয়। পথের মধ্যে পেট্রোল শেষ হয়ে গেলে সেটা কেনার সময় পকেটে হাত দিতেই ম্যাট দেখতে পায় তার সব টাকা একদম ছাই হয়ে গিয়েছে। মানে ওই বাড়ির মধ্যে যা পাওয়া যায় তা শুধু ওই বাড়ির ভিতরেই ব্যবহার করা যাবে, বাইরের জগতের স্পর্শে এলে সেটা পুরোই ছাই হয়ে যায়। ম্যাট তাড়াতাড়ি তার বাড়ি এসে এই থিওরি পরীক্ষা করতে থাকে আর দেখে আসলেই তার ধারণা ঠিক।
রুমের ভিতরের জিনিস বাইরে আনলেই তা ছায়ে পরিণত হচ্ছে। এদিকে কেট তার বাচ্চা কান্না করছে বিধায় বাড়ি থেকে বের হয়ে রোদে নিতে চায়। ম্যাট তাকে বাধা দিয়ে বলে না, বাইরে গেলে বিপদ হয়ে যাবে, কিন্তু কেট তার কোনো কথাই শোনে না। তখন ম্যাটও তাকে যেতে দেয়, কারণ সে চাইছিল না যে এই বাচ্চাটি তাদের জীবনে থাকুক। কেট বাইরে আসার সাথে সাথেই বাচ্চাটি জোরে জোরে কান্না করা শুরু করে দেয়, আর এক ভয়ঙ্কর জিনিস দেখে কেট ভয়ে আর্তনাদ শুরু করে দেয়। ম্যাট এসে দেখে সেই 2 মাসের বাচ্চা একটু পরপরই বড় হয়ে যাচ্ছে। যখন তারা রুমের মধ্যে আবারও প্রবেশ করে তখন দেখতে পায় সেই বাচ্চাটির বয়স এখন 7 বছর হয়ে গিয়েছে। মানে রুমের মধ্যে থাকা সকল জড় পদার্থ বাইরে গেলেই তার ছাই হয়ে যায়, কিন্তু রুমের মধ্যে পাওয়া কোনো জীবন্ত বস্তুকে বাইরে নিয়ে গেলে তার বয়স প্রতি মিনিটে কয়েক বছর করে বেড়ে যেতে থাকে। এই ঘটনায় দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে ম্যাট বুঝতে পারে তারা এক বিশাল বিপদের মুখে চলে এসেছে, তাই সে কেটকে এই বাচ্চার ব্যাপারে সতর্ক করে দেয়। কিন্তু কেট এই বাচ্চাকে কোনোভাবেই হারাতে চায় না। সে তো কারো ক্ষতি করছে না, জাস্ট তাকে যদি বাইরে বের হতে দেওয়া না হয় তাহলেই তো হলো, তাই না? কিন্তু ম্যাট বলে দেখো, এটাই একদিন আমাদের জন্য কাল হয়ে যাবে। কেট এসব কথার পাত্তা না দিয়ে ছেলেটিকে অনেক আদর যত্ন করতে থাকে। সে তাকে পড়াশোনা শেখানো শুরু করে, কিন্তু দেখা যায় সেই ছেলেটির মধ্যে কোনো ধরনের আদব কায়দা বা ম্যানার নেই। বাচ্চাটি হুট করে রেগে যায়, জিদ করতে থাকে, খাওয়ার সময় শব্দ করে খায়, ইত্যাদি ইত্যাদি। মানে বোঝাই যাচ্ছে এই বাচ্চা সামনে অনেক বড় বিপদে ফেলতে চাইছে তাদের। এদিকে বাচ্চাটি বারবার বাইরে যেতে চায়, কিন্তু কেট তাকে বারণ করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য। অন্যদিকে ম্যাট একটি গান কিনে নিয়ে আসে নিজেদের সেফটির জন্য, আর সে সেই শুটিং প্র্যাকটিস করা শুরু করে। তাদের এই ছেলের নাম রাখা হয় শন। শন একদিন বাড়ির বাইরে বের হতেই যাবে, ঠিক এই সময় এসে কেট তাকে উদ্ধার করে, কারণ বাইরে গেলেই শনের বয়স বেড়ে সে বুড়ো হয়ে যাবে। কেট এবার পুরো বাড়ির সকল জানলা দরজা কাঠ দিয়ে বন্ধ করে দিতে যায়, যাতে কোনোভাবে শন বের হয়ে যেতে না পারে। এদিকে ছেলেটিকে নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া শুরু হয়ে যায়, আর এই সব কিছু শন বাইরে থেকে শুনতে পারে। ফলে তার মধ্যে ধীরে ধীরে ম্যাটের প্রতি ক্ষোভ জন্ম নেওয়া শুরু করে, আর কেটের প্রতি অন্য ধরনের ভালোবাসার সৃষ্টি করে। পরের দিন শন সেই রুমটি দেখতে পায়, আর সেখানে রুমের ম্যাপ থেকে একদম নিচে চলে যায়, যেখানে পুরো রুমের ইলেকট্রিক সার্কিট বা পাওয়ার হাউস ছিল। আসলে সে তো কোনো ন্যাচারাল বাচ্চা না, তাই তার ব্রেন অনেক বেশি কাজ করতে থাকে। ফলে শন বুঝতে পারে এই রুমের মধ্যে যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। তাই শন এবার সেই রুমের মধ্যে গিয়ে নিজের মতন এক প্যারালাল ওয়ার্ল্ড বানাতে চায়, যেখানে রোদ থাকবে, বাগান থাকবে, স্নো থাকবে। তার মানে ওই ওয়ার্ল্ডে সে চাইলেও বাইরে যেতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। কেট ও ম্যাট সেই রুমে গিয়ে এই সব কাহিনী দেখে পুরাই হতবাক হয়ে যায়, কিন্তু ম্যাট মোটেও সেটা ভালোভাবে নেয় না। সে জোর করেই শনকে সেই রুম থেকে বাইরে নিয়ে আসে। এইসব দেখে কেটের মাথা খারাপ হয়ে যায়। সে বলে ছেলেটা এত বুদ্ধি করেই কাজ করেছে, আর তুমি কিনা এটাকে অ্যাপ্রিসিয়েট না করে খারাপ আচরণ করছো তার সাথে। ও তো কারো ক্ষতি করছে না, তাহলে সমস্যা কোথায়? এরই মধ্যে সেখানে হসপিটাল থেকে কল দেয় জন ডো, আর ফোনটি রিসিভ করে শন। জন বুঝে ফেলে যে এই দম্পতিও আগের খুন হওয়া দম্পতির মতোই কাজ করে যাচ্ছে। ম্যাট পরে ফোন নিলে এবার জন ডো বলে সে কেন ওই মানুষগুলোকে খুন করেছিল। আসলে জন ডো নিজেই ছিল একজন রুমের মাধ্যমে পাওয়া মানব। ঠিক এখন যেমন শন রয়েছে, তার অনেক ইচ্ছা হতো বাইরে যাওয়ার। পরে সে অনেক রিসার্চ করে জানতে পেরেছে যে যারা তাকে উইশ করে নিয়ে এসেছে তাদের মধ্যে কাউকে মেরে ফেললে তবেই সে বাইরে বের হতে পারবে কোনো সমস্যা ছাড়া। তাই সে তাদেরকে খুন করে বাইরে বের হতে সক্ষম হয়। তার মানে তারাও এই বাচ্চা দিয়ে খুব তাড়াতাড়ি খুন হতে চলেছে। আর এই সব কথা ম্যাট শোনার পাশাপাশি অপর প্রান্তে থাকা কেটও শুনে ফেলে। কেট তখন নিজেকে অনেক ব্লেম দিতে থাকে আর বাড়ি থেকে বের হয়ে যায় নিজেকে শেষ করে দেওয়ার জন্য। এদিকে শন অনেকক্ষণ মাকে দেখতে না পেয়ে ম্যাটকে বারবার প্রশ্ন করতে থাকে যে মা কোথায়। এছাড়াও সে তার আসল বাবা এবং ওই রুমের ব্যাপারে জানতে চায়। রেগে গিয়ে ম্যাট এবার তাকে সব সত্য বলে দেয় যে তোর কোনো বাবা মা নেই, তুই ওই রুমের তৈরি একটি বাচ্চা যে কিনা বাইরে গেলেই মারা যাবে। এই সব কথা শন কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন ম্যাট তাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে গেলে শন অনেক ভয় পায় আর তার রুমে চলে যায়। এদিকে মাথা ঠান্ডা হলে ম্যাট আবারও শনের কাছে এসে তাকে বোঝাতে থাকে, কিন্তু শন ইতিমধ্যে যা করার দরকার তার সব কিছু প্ল্যান করে ফেলেছে। এদিকে কেট চাইলেও নিজেকে শেষ করতে ব্যর্থ হয় আর পরে বাড়ি চলে আসে। তাকে দেখতে পেয়ে ম্যাট অনেক আনন্দিত হয়ে পড়ে আর একটা সময় তারা ইন্টিমেট হওয়া শুরু করে। কিন্তু দরজার ফাঁক দিয়ে শন সেই ইন্টিমেটের দৃশ্য দেখে ফেলে আর তার মনের মধ্যে এক ভয়ঙ্কর লালসা তৈরি হয়।
এই লালসাকে চিরতার্থ করতে হলে তাকে এখন বড় হতে হবে। তাই পরের দিন সকালে সে রুমের বাইরে ইচ্ছাকৃতভাবে চলে গিয়ে নিজেকে একজন যুবক বানিয়ে নিয়ে আসে। সেই সাথে সে ম্যাটের কাছে থাকা গান নিয়ে তারই উপরে হামলা চালায়। ম্যাট সুযোগ বুঝে তার কাছ থেকে গান নিয়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অন্যদিকে কেট পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেলে কেট দেখতে পায় ম্যাট তার সামনে বসে আছে আর সে শনের ব্যাপারে জানতে চাইলে ম্যাট জানায় তাকে মেরে ফেলতে হয়েছে। কেট এটা শুনে কান্না করতে থাকে আর ম্যাট তাকে বুঝিয়ে কোলে করে রুমের মধ্যে নিয়ে যায়। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট রয়েছে যা আমরা পরের সিনেই দেখতে পাই। এই সিনে দেখা যায় ম্যাট মাটিতে পড়ে আছে আর কেটকে সে পুরো বাড়িতে খুঁজছে। আর ঠিক সেই রুমের সামনে গিয়ে সে দেখতে পায় রুমের দরজা বন্ধ করে কে যেন একের পর এক সব ইচ্ছা চাচ্ছে। তার মানে হলো আগের সিনে আমরা যাকে ম্যাট বলেছিলাম সে কিন্তু আসল ম্যাট না, বরং সে হলো ম্যাটের চেহারায় ভয়ঙ্কর শন। এখন তোমরা বলতে পারো শন তো বাইরে গেলে মারা যাওয়ার কথা, কিন্তু এইখানে সে বাইরে আসলো কিভাবে? এখানে কাহিনী হলো শন এই রুমের কাছে চেয়ে হুবহু সেই বাড়ির মতন একটি বাড়ি বানিয়েছে, ঠিক যেমন ভাবে সে আগে একটি ওয়ার্ল্ড তৈরি করেছিল। সে কেটকে নিজের করে পাওয়ার জন্য তার সামনে ম্যাট হিসেবে এসে নতুন বাড়ি তৈরি করে, যাতে কেট কোনোভাবে ধরতে না পারে যে এটা ম্যাট না অন্য কেউ। এদিকে এই সব কাহিনী বুঝে ফেলে আসল ম্যাট সেই রুমের দেওয়াল ভাঙা শুরু করে দেয়, কিন্তু সেখানে শুধু ইলেকট্রিক তার দিয়ে ভরা ছিল। তারপরেও ম্যাট সেই তারের মধ্যে দিয়ে রুমের মধ্যে প্রবেশ করতে থাকে আর অন্যদিকে শন ম্যাট সেজে কেটের সাথে ব্রেকফাস্ট করা শুরু করে দেয়। কেট দেখতে পায় যে এই ম্যাট হুইস্কির গ্লাস ছাড়াই পানি খাওয়ার গ্লাসে ড্রিঙ্কস করছে আর একদম ম্যানার ছাড়া খাবার খাচ্ছে। তখনই কেটে সন্দেহ হওয়া শুরু করে দেয়। একসময় শন তার সাথে অন্তরঙ্গ হতে গেলে এইবার কেট বুঝতে পারে যে এটা আসল ম্যাট না, তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। অন্যদিকে আসল ম্যাট দেওয়াল খুঁড়ে খুঁড়ে সেই বানানো জগতে চলে আসে আর নকল বাড়ির দিকে আসতে থাকে। কেট এই শনের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু একসময় পড়ে গিয়ে কেট আবারও জ্ঞান হারিয়ে ফেলে আর এই মক্ষম সুযোগে শন এবার তাকে রেপ করতে থাকে। ততক্ষণেই ম্যাট সে বাড়ির দরজায় উপস্থিত হয়। এবার শন তাকে মারার জন্য যায় আর একসময় কেটের সামনে দুজনেই এসে হাজির হয়ে যায়। কেট তো বুঝতেই পারছে না আসল ম্যাট কে। তখন আসল ম্যাট তাকে স্প্যানিশ ভাষায় কথা বললে সে বুঝতে পারে এটাই হচ্ছে অরিজিনাল ভার্সন। তাই তারা দুজন মিলে শনের কাছ থেকে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে শন তাদের ধরে ফেলে আর ম্যাটকে এবার ছুরি দিয়ে ঘায়েল করে মেরে ফেলে। আসলে এইখানেও একটা হেভি টুইস্ট আছে। মূলত ম্যাট ওই নকল বাড়ির মধ্যে যে ইচ্ছা পূরণের রুমটি ছিল সেটার কাছে তাদের রিপ্লেকা চায়, যাতে ওই দুই নকল ক্যারেক্টার দিয়ে শনকে ডিস্ট্র্যাক্ট করা যায়। এখানে যে ম্যাটকে শন মেরেছে সেটা ছিল আসলে রিপ্লেকা বা নকল। পরক্ষণে শন সেটা বুঝতে পারে আর ততক্ষণে ম্যাট আর কেট সেই আসল রুম থেকে বের হয়ে চলে আসে। তার পিছনে পিছনে শনও এসে একদম দরজার সামনে উপস্থিত হয়। এবার আসল ম্যাটকে অ্যাটাক করার জন্য সে এগিয়ে আসলে ম্যাট তাকে নিয়ে একদম রিয়েল ওয়ার্ল্ডের বাইরে চলে যায়। ফলে যা হবার তা শুরু হয়ে যায়। শনের বয়স প্রতি সেকেন্ডে বাড়তে থাকে আর কিছু সময়ের মধ্যেই শন একদম বুড়ো হয়ে মাটির সাথে মিশে ছাই হয়ে যায়। এটা দেখে কেট অনেক আপসেট হয়, কারণ সে একজন আসল মায়ের মতোই তাকে ভালোবেসেছিল। যাক, অবশেষে তারা এই অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পারলো। আর তাই কেট ও ম্যাট এক মুহূর্ত দেরি না করে এই বাড়ি ছেড়ে দিয়ে অন্য একটি হোটেলে উঠে পড়ে। এবার সেখানে ঘটে আর এক টুইস্ট। কেট তার প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে যে সে আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছে, কিন্তু এই বাচ্চার আসল বাবাকে সেটা নিয়ে সে এবার পুরোই কনফিউজ হয়ে যায়। কারণ যেদিন শন তাকে রেপ করেছিল তার আগের দিন রাতে সে ম্যাটের সাথে ইন্টিমেট হয়েছিল। ফলে এই বাচ্চাটা কি শনের না ম্যাটের সেটা সে বলতে পারছে না। আর একদম শেষ সিনে দেখা যায় সেই হোটেলের রুমের লাইটও সেই বাড়ির লাইটের মতন জ্বলজ্বল করে উঠছে। এবার তোমরাই বলো এই বাচ্চাটার আসল বাবাকে, আর কেনই বা সেই বাড়ি থেকে চলে আসার পরেও তাদের লাইট আবারও ইচ্ছাপূরণ রুমের মতন জ্বলজ্বল করতে থাকলো। তোমাদের থিওরিটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আসলে এটা একটা ওপেন এন্ডিং মুভি। এই ধরনের মুভিতে ডিরেক্টর গল্পকে এমনভাবে সাজায় যাতে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো থিওরি দেওয়া হোক না কেন সেটা সঠিক মনে হবে। আর একটা কথা, আমাদের চাওয়া না অসীম, কিন্তু তা পূরণ করতে অনেক কষ্ট করতে হয় আমাদের। কেউ যদি কোনো কষ্ট ছাড়াই তার অসীম চাওয়াকে পূর্ণ করে ফেলে তাহলে এই কেইটের মতন ভুল করা শুরু করে দেয়। তাই লাইফে যা আছে তাই নিয়ে হ্যাপি থাকার চেয়ে আর ভালো কোনো ওয়ে নেই নিজের জীবনকে উপভোগ করার। কারণ আমরা তো জানি লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।